আজকে আমার যে বক্তব্য সেটি হলো ব্যাংক কর্মী যারা আছেন তাদের এগেনস্টে বা তাদের বিপক্ষেও বলতে পারো। তো কেন বলতে চলেছি, কারণ কিছু নির্মম অভিজ্ঞতা বা নির্মম ব্যবহার আমি পেয়েছি। তাই জন্য কোনো ব্যাংক কর্মী, সে ম্যানেজারও হতে পারে বা ফোর্থ ক্লাস স্টাফও হতে পারে, যদি আমার ব্লগটি শোনেন তাহলে হয়তো দুঃখ পাবেন বা রাগও হতে পারে। তো তাই জন্য আগে থেকেই আমি তাদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই কথাগুলো আমাকে বলতেই হবে, কারণ আমি চরম দুর্ব্যবহার পেয়েছি। তাই জন্য আমি বলতে চলেছি, একদম সহযোগিতা আমি পাইনি। এটা অতীতে হলেও এখনো কিন্তু আমরা অতটা খারাপ না হলেও পাই। প্রায়শই ব্যাংকে হয়তো খুবই দরকার টাকা তুলতেও, সবার তো আরও অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকে না। আমার যেমন নেই, আমি বুঝিও না, আমার নেই। তো হয়তো কোনো এমার্জেন্সি টাকা তুলতে যাব, লিঙ্ক নেই, ঠিক আছে, লিঙ্কটা নয় ওদের ব্যাপার না, কিন্তু সবসময় বলবে আপনি অপেক্ষা করুন বা আজকে হবে না, চলে যান, কারণ স্টাফ কম। তো সেটা তো আমার বোঝার ব্যাপার না। ওই সময়ের মধ্যে প্রত্যেকের রিকোয়ারমেন্টস তোমাদের ফুলফিল করতে হবে। তা তো আর সরকারকেও বলি যে এত লোক তো বেকার বসে আছে, কত মানুষের চাকরি নেই, তো অর্ধেক মাইনে দিয়েও তো এই ব্যাংকে নিযুক্ত করা যায়। কারণ ওই 4-5 জন মিলে একটা বড় ব্যাংক চালানো সত্যি হিমশিম, খেয়ে যাবার মতন ব্যাপার। কিন্তু তবুও বলবো যে যেই নির্মম ব্যবহারটা আমি পেয়েছি আজ থেকে 5-5.5 বছর আগে, সেটা অকথ্য বলতে পারো। তাই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। তো যাই হোক, এই নিয়ে আজকে আমার পথ চলা, এই নিয়ে আমার বক্তব্য। তো তার আগে আমার গুরুদেব পরম ভগবানের নাম স্মরণ করে তার পায়ে শতকোটি প্রণাম জানাচ্ছি, এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, তোমাদের ঈশ্বর খুব ভালো করুন, এবং যারা যারা এখনো করে উঠতে পারোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার হাতটা ধরে থেকো, এবং প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার মা আর বাপি দুজনেই সরকারি চাকরি করতো, আমি আগেই বলেছি, যে কারণে ওরা রিটায়ারমেন্টের পর পেনশন ভুগি। এবং যেহেতু আমার বাপি অনেক বছর আগে চলে গেছে, তো আমার মা দুটো পেনশনই পেতেন, নিজের পেনশনটা তো পেতেন, এবং বাপি যে পেনশনটা পেত তার অর্ধেকটা মা মানে পেতেন। তো সে কারণে মাকে পেনশন তুলতে যেতে হতো। আমাদের এখানে আসার পরও মা বেশ সেজে বুঝেই চলে, মাও খুব ভালোবাসতো। একদিনেই দুটো ব্যাংক কাভার করে অনেক সময় আসতো, তারপরে যখন একদিনে পারতো না, হয়তো দুদিন বেছে নিত, তো মা যেত, মায়ের বেরোনোও হতো, আউটিংও হতো। শেষের দিকে মা যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে, মারা যাবার 2-2.5 বছর আগেকার কথা বলছি, তখন মায়ের সঙ্গে আমি যেতাম। আমার সব কাজটা শেষ করে মাও পুজো টুজো করে নিয়ে আমরা মোটামুটি 10:30টার মধ্যে বেরিয়ে যেতাম, এবং দুজনেই ব্যাংক, আলাদা আলাদা ব্যাংক, তো সেগুলোকে পেনশন তুলে নিয়ে আসতাম। এরমভাবেই চলছে। এবং মায়ের যে নিজস্ব ব্যাংক, যেটা মা নিজস্ব পেনশন যেই ব্যাংক থেকে তোলা হতো, সরকারি ব্যাংক, দুটোই কিন্তু সরকারি ব্যাংক, যেহেতু সরকারি চাকরি সরকারি ব্যাংক, তো তোলা হতো। সেখানকার ভদ্র মহিলা বা ভদ্রলোকদের সঙ্গে মায়ের বেশ একটা ভালো কি বলবো ব্যবহার ছিল। মাসিমা ওরা বলতো, মাও তো খুব হাসি খুশি মিশুকে ছিল, চলতো। তো আমি যখন গেলাম মায়ের সঙ্গে, তারপরে মা আস্তে আস্তে, মানে আমিও যেতে শুরু করলাম, তারপরে মা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লো, এবং মা ইন্ট্রোডিউস করিয়ে দিল যে আমি যখন আসতে পারবো না, তো আমার মেয়ে, এটা আমার মেয়ে, দেখে রাখুন, আমার মেয়ে কিন্তু এসে আমার পেনশনটা চলে যাবে। তখন যা যা বললো, আপনি সই করে দেবেন, এই করে দেবেন, হ্যাঁ কোনো ব্যাপার না, এসে নিয়ে যাবে। তো সেই মতন হলো। 2019 সাল মা আগস্ট মাস থেকে অসুস্থ হয়ে পড়লো, নার্সিংহোমে অ্যাডমিটেড হলো। তারপরে আবার ফিরে এলো, ঠিকঠাকভাবে চলছে। তারপরে আবার
মাস 1.5 মাস যেতে যেতে না যেতে পুজোর আগে আবার মানে 1 মাস 1.5 মাসের তফাতেই মা আবার নার্সিংহোমে ভর্তি হলো। তো সেই সময় আমি পেনশন আনতে গেছি। পেনশন আনতে যাবার পর তো তার আগের মাসেও তারও আগে যখন আগস্ট মাসে মা নার্সিংহোমে, তখন সেই মাসের আমি পেনশন এনেছি। তার পরের মাসে মায়ের পেনশনটা এনেছি। বাপিরটা আমি তুলতে পারিনি, কারণ আমাকেও তো মায়ের নার্সিংহোমে করতে হচ্ছে, ওটা জমা হোক, আমি মায়েরটাই শুধু তুলে তুলে আনছি। তা ওই গেছি 3rd মাসে, তখন মা নার্সিংহোমে, সেকেন্ড বার নার্সিংহোমে, ক্যাপিটাল নার্সিংহোম, সুকিয়া স্ট্রিট, মানিকতলা, যারা ওদিকে থাকো জানো। তো ওইখানকার নার্সিংহোমে মা অ্যাডমিটেড। তো গেছি, যাবার পর তো আমি যা লেখার মা তো সই করে দিয়েছে, 2 পাতা না 3টে পাতা, মানে ওই কী বলবো, যেটা দেখি পেনশনের যে বইটা দেখে, তারপরে ওই পাস বই, তো ওই করে দিয়েছে। তো আমি দিয়েছি, তার সামনে একটা সই করতে হয়, তো সামনে আমি সই করেছি। করার পর ওটা যখন এলো, হঠাৎ দেখি, মানে ওরা তো আমাকে চেনে, আমি তার আগেও 2 মাস তুলেছি, হঠাৎ দেখি ঘর থেকে ম্যানেজার, যে একটি ইয়াং ছেলে, ইয়াং বলতে 40-42 এরকম বয়স, বেরিয়ে এসে বলল, না আপনি তো হঠাৎ উনি কি করে জানলেন জানি না, আমাকে এসে বলছে, আপনি তো 2-3 মাস ধরে ওনার পেনশন তুলছেন, তো উনি কি বলে, উনি কি সব, ওনার কি সব ঠিকঠাক আছে নাকি, মানে উনি, বুঝতে পারছি কথার মাধ্যমে বলতে চাইছি, অনেক সময় অনেকগুলো পেজ সাইন করা থাকে, আমি হয়তো নেই, আমি হয়তো পেনশন তুলেছি, মানে কি খারাপ ইঙ্গিত। আমাকে দেখে কি খুব একটা অভদ্র মনে হয় আমার সাজ পোশাক বা আমার কথাবার্তা অ্যাপিয়ারেন্স শুনে? তখন আমি বললাম, হ্যাঁ এই তো এই দিদিরা, মানে ওদের দিকে তাকিয়ে, ওদের দিকে ম্যাডামরা, দিদি বলিনি, ম্যাডামরা আমার থেকে ছোট সবাই মোটামুটি, তো ওনারা তো, আমি তো এর আগেও তুলেছি, আমার মা তো ইন্ট্রোডিউস করে গেছে, মানে না সেরকম হলে চলবে না, আপনার মাকে আসতে হবে বা করতে হবে, ভিডিও কলে কথা বলতে হবে। তখন আমি বললাম, মা খুব অসুস্থ, নার্সিংহোমে অ্যাডমিটেড। তখন বললো, তাহলে তো আমাদের একজন লোক গিয়ে দেখে আসবে। তখন আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আজকেই চলুন, কারণ না মা তখনও নার্সিংহোমে, আজকেই চলুন। কারণ মা কিন্তু এই পেনশনের অপেক্ষায় বসে আছেন। ও পেনশনটা না পেলে পরে মা একটা অর্থের অভাব হবে না, ওষুধ কেনারও অভাব হবে না, এটা ঠিক কথা, কিন্তু মা না একটা মানে অ্যাংজাইটি, মানে বলতো না, হয় না একটা, আমি কাজ করেছি এত বছর, আমি কেন আমার প্রাপ্য টাকা পাবো না, মানে একটা এরকম জিনিস, এটা তো আমার ন্যায্য অধিকার। তখন আমি বললাম, আজকেই চলুন, আপনি কাউকে বলুন আমার সঙ্গে যেতে। তো উনি তো ওই কে যাবে, যাও বলে চলে গেল, মানে ওইটুকুনি কথা বলতে এসেছিল। তো ওই যে স্টাফেরা যারা ম্যাডাম বা স্যার ছিলেন, তারা মুখ চাই করছে, কারণ ওরা তো আমাকে চেনেন ভালোভাবে। তখন আমি বললাম যে, চলুন আপনারা কে যাবেন? তখন বললো যে, না আজকে আমার কাজ আছে। ও বলে, ওর মানে ওকে ঠেলে দিচ্ছে, ও তাকে ঠেলে দিচ্ছে। তখন আমি বললাম, না চল, বেশি দূর তো না, সুকিয়া স্ট্রিট, মানে এন্টারি মার্কেট থেকে সুকিয়া স্ট্রিট আর কত দূর, আপনারা চলুন। তখন বলে, ওর দিকে তুই যাবি, ও যাবি, সে যাবি, এরম বলছে। শেষ পর্যন্ত একটা 4th ক্লাস স্টাফকেও বলা হলো যে তুমি যাও ওর সঙ্গে। তখন সে বলছে, আমি গেলে কি করে হবে, একজন তো কামাই করেছে, মানে 2জন থাকে তো ওই বাইরের গেটে, একজন তো কামাই করেছে, আমি গেলে পরে মানে আমি চলে গেলে আপনারা পারবেন করতে? ভাবো, সেদিনকে মায়ের কিন্তু পেনশনটা তোলা হলো না। তা আমি চলে এলাম, আমি খুব দুঃখ পেয়েছিলাম। এবং যখন বিকেলে মাকে, আমি সকালে দেখতে যেতে পারতাম না, বাড়ি সংসারের কাজ থাকে, তো বিকেলে গিয়ে আমি মাকে বললাম, মা এই রকম ব্যবহার আমি পেয়েছি, সব ঘটনা বললাম। তারপরে মা বললো, ঠিক আছে ছেড়ে দে। মা বাড়িতে এসে 2 দিন কি 3 দিন হয়েছে, আমি মা বললো, আমি আজকেই যাব। তখন আমি বললাম যে, থাক, দরকার নেই, বাড়িতে টাকাও আছে, আর তুমি কি একেবারে জলে পড়ে আছো? তুমি তো আমাদের কাছে আসছো। আগেই বলেছি, বাপি চলে যাবার পর মা আমাদের সঙ্গে থাকতেন। তখন বললেন, না, এত দূর অন্যায়, আর আমি তোকে চিনিয়ে দিয়ে এসেছি, সেই স্টাফেরা চেঞ্জ হয়নি, তারা মুখে কেন কুলু পেটে থাকলো? সে মা নড়তে পারে না, জানো। তখন হয়তো নার্সিংহোমে বেডে শুয়ে থাকতে পায়ের জোরটা কমে যায়, যারা গেছো বুঝতে পারবে। মা টলছে, তাকে ধরে ধরে, আমাদের তো পুরোনো দিনের বাড়ি, একটু খাড়া সিঁড়ি, তো মা সে টলছে, তো মাকে ধরে ধরে নিচে গিয়ে আমাদের
আমার স্বামীর যে চেম্বার তাকে বসানো হলো, উবার কল করা হলো, বাড়ির সামনে ডাকা হলো, তারা গলিতে ঢুকতে চায় না, গড়ে তাকে নিয়ে গেলাম, উবারটা এমনভাবে করা হলো যে ফেরতাও আমরা আসবো। তো ওই করে মা গেল। তো মা গিয়ে সরাসরি, আমার মা কিন্তু খুব স্মার্ট লেডি ছিল এবং খুব কি বলবো স্মার্ট ফরওয়ার্ড বলতে পারো, এবং খুব ন্যায্য কথাবার্তা বলা পছন্দ করতো। মা গিয়ে একেবারে মে আই কামিং বলে ম্যানেজারের ঘরে ঢুকলো আমাকে নিয়ে, বললো আজ থেকে 4-5 দিন কি 7 দিন আগে আমার মেয়ে এসেছিলো, আমার মেয়ে মা যা যা ঘটনা আমি বলেছি, অসুস্থ তো আপনাদের স্টাফ কেউ যেতে পারেনি, সেটা আপনাদের ফল, আমার বা আমার মেয়ের তো ফল না। মা আমি নার্সিংহোমে ভর্তি, আমার টাকার প্রয়োজন, আমার মেয়ে ওঠাতে পারিনি, তাকে কষ্ট করে ওদের ব্যাংক থেকে টাকা উঠিয়ে, আর তাছাড়া আমার মেয়ে জামাই আমাকে অনেক করে, কিন্তু আমার ন্যায্য টাকা থাকতে আমি কেন ওদের কাছ থেকে টাকা নেব? আপনি দেননি কেন? আর আপনি বাইরে চলুন এক্ষুনি, মানে একটা ম্যানেজারের সঙ্গে এরমভাবে কথা বলেছে না, বাইরে চলুন আপনার স্টাফদের জিজ্ঞাসা করুন আমি কতদিন, মানে এতদিন ধরে আমি এখান থেকে পেনশন পাচ্ছি। উনি মানে সরি তো বললেনই না, কিন্তু উনি বলেন ঠিক আছে আপনি আপনার পেনশন আজকে নিয়ে চলে যান, এই বলে ওরা এবং উনি বাইরে গিয়ে এমন একটা মানে অভিনয় করে, এই তোমরা তো বলনি, উনি ওনাকে আগে ইন্ট্রোডিউস করে দিয়ে গেছেন। তখন আমতা আমতা করে 2-1 জন বলে হ্যাঁ উনি তো এসেছিলেন, আমরা তো বললাম, আপনি তো রেগে মেগে ওনার সঙ্গে এরমভাবে ব্যবহার করলেন। তো বলে মা তো সেই দাঁড়াতে পারছে না, তখন মাকে ধরে ধরে, তখন ওই ওখানকার স্টাফেরাও ধরে ধরে মাকে বসিয়ে বলে আপনি বসুন মাসিমা, ও তো পেনশন নেয় আমরা চিনি। তখন মা আসার আগে আবার ম্যানেজারকে নক করে বলল, আমি দেখছেন আমার শরীরের অবস্থা দেখছেন, এবং আমি মা বুদ্ধি করে ওই নার্সিংহোমের যাবতীয় ডকুমেন্টস নিয়ে গেছিল, দেখুন। তো উনি দেখেননি, আর সেটা মানে এরমভাবে মা বলবে বুঝতে পারেননি। কিন্তু সবচেয়ে বড় কথা কি অমানবিক ব্যবহার সে পেয়েছে মরে যাবার আগে। এটা ধরো নভেম্বরের ঘটনা, পরের বছর 2020 মানে করোনা ইয়ারে মা এপ্রিল মাসে চলে গেছে, এ তো গেল একটা ব্যাংকের ব্যাপার। তারপরে ডিসেম্বরে মা আরেকবার নার্সিংহোমে ভর্তি হয়েছে, সেটা বেশি দিনের জন্য ছিল না, সেটা মা ওই সপ্তাহখানিকের মধ্যে ফিরে এসছে। এবার তোমরা জানো নার্সিংহোমের তিনবার এই ধরো অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে তিনবার নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে। তার বিলটা তোমরা ভাবতে পারছো, 1 লাখের ওপর, কখনো 87,000 টাকা, কখনো 1.5 লাখ টাকা, এই রকম বিল। তারপর তার সঙ্গে তো ওষুধ বিশুদ তো আছেই, ইঞ্জেকশনের এক একটা ইঞ্জেকশনের দাম অনেক। তো গেল এবার বাপির পেনশনের ব্যাংক, সেখানে কোনো নেই। একদিন আমি গেছি, মা তো তখন জানুয়ারি মাস, তো মাকে আমি ওই বাইরের এইখানেই মানে এই যে এই টেবিলে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, এখানে খুব সুন্দর রোদ আসে, শীতকাল। তো মাকে আমি বসিয়ে দিয়ে গেছি, মা তুমি বসো, আমি রোদ আমি আসছি এক্ষুনি। তো আমি চলে গেলাম, আর ফেরার সময় আমি ট্যাক্সি করে আসতাম, কারণ টাকা নিয়ে আসতাম, তো যাওয়ার সময় বাসে গেলে আমি আসার সময় ট্যাক্সি করে আসতাম, আমি এক্ষুনি চলে আসবো। তো প্রথমে আমাকে বলা হলো যে আমি একটা বুদ্ধি করে, মা আমাকে এটা মায়েরই বুদ্ধি বলেছিল, তুই সব নার্সিংহোমের এবং আমার চিকিৎসার বিলপত্র সব নিয়ে যা, যদি কিছু হয়। কেন একটা মায়ের মনে হয়েছিল কে জানে সেদিনকে জানুয়ারি মাসে 2020। তো আমি নিয়ে গেছি। তো যাবার পর প্রথমে বললো আপনি তো আজকে পেনশন পাবেন না ম্যাডাম, আপনার মায়ের অ্যাকাউন্টের কেওয়াইসি মানে পেনশনের যে অ্যাকাউন্টটা কেওয়াইসি জমা নেই। একজন ভদ্র মহিলা, উনি নতুন এসেছিলেন ব্যাংকে, বোধহয় 2-3 মাস উনি হয়েছেন। তখন বললো আপনার কেওয়াইসি না জমা দিলে আপনি পাবেন না। তখন যিনি পেনশন দেন মিস্টার সিং বলে একজন, খুব ভালো, উনি তখন উঠে দাঁড়িয়ে বললেন যে, তখন আমি ওনাকে বললাম, মিস্টার সিংকে আমি বললাম দেখুন আমার মা এরকম ভর্তি ছিল, এই সবে এসছে বাড়িতে, অসুস্থ মায়ের টাকাটাও দরকার প্রথম কথা, আর দ্বিতীয় কথা মা তো আর আসতে পারবে না, আর দেখছেন তো আমি আসছি, মানে আমি তো এই ব্যাংকের টাকাটা তুলিনি, তো আমি অনেকটা টাকাই তুলবো একসঙ্গে, 3 মাসের 4 মাসেরটা জমানো আছে, আমি একটু একটু করে হয়তো ওরা দেবে। তখন উনি না মানে ওই ভদ্রমহিলা বিরোধীকে বলেন না, ওনার এই যে আমি দেখলাম ডকুমেন্ট ম্যাডাম, উনি কর্ণপাত করলেন না। তখন আমি সোজা ব্যাংক আমি তখন মায়ের দেখে শিখে গেছি
যে তোমাকে কি বলবো রিভোল্ট করতে হবে। তুমি যদি প্রতিবাদ না করো তুমি এই দুনিয়াতে এই জগতে তুমি সম্মান পাবে না, মানে পাবে না, সুরাহাগ তোমার কিছু হবে না। আমি তখন ওপরে এই ক্ষেত্রে ওপরে ম্যানেজার বসে, তো ম্যানেজারকে বলে মানে জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে আমি ঢুকলাম, গিয়ে আমি সব মায়ের গিয়ে বললাম দেখুন কেওয়াইসি যদি জমা নিই আমি পরের এতে বা আমাকে 7 দিন টাইম দিন বা 2 দিন টাইম দিন, আমি কেওয়াইসিটা জমা দিয়ে যাবো, কিন্তু আজকের মতন তো লাগবে। দেখুন 3বার নার্সিংহোমে ভর্তি হয়েছে, আর বলে আপনি তো টাকা কালেক্ট, তখন উনি আবার দেখলেন আপনি তো 3 মাস 4 মাস ধরে টাকা নিতে আসেননি। অনেকে হ্যাঁ নিতে আসেনি, কিন্তু এইসব টাকা তো খরচা হয়ে গেছে, এক্ষুনি তো দেখছেন তো এতগুলো বিল আমার বাড়ির টাকা দিয়ে দিতে হয়েছে, তো ওনার তো ন্যায্য টাকা উনি পান। তো উনি ওপর থেকে কি একটা যেন বলে পাঠালেন করে বলে, তো সেদিনকার মতন আমি পেনশনটা পেলাম। কিন্তু উনি একটা খুদ বার করলেন। কি খুদ বার করলেন ভদ্রমহিলা, যে আপনার এগুলো দেখান তো, ওনার আধার কার্ড প্যান কার্ড সব আপনি সঙ্গে এনেছেন? তখন আমি বললাম না ম্যাডাম আমি তো আনিনি এইগুলো। তখন বলল না এইগুলো ছাড়া তো হবে না। তখন বললো, তখন আপনি দাঁড়ান আমি এক্ষুনি যাচ্ছি, তাহলে দেবেন তো পেনশন। ভাবুন ম্যানেজার বলা সত্ত্বেও উনি এরকম অসভ্যতা, কারণ ওনার ইগোতে লেগেছে, ম্যানেজার বলবে উনি দিতেই হবে ওনাকে। এবং ম্যানেজারকে আমি সব কথা গিয়ে বলেছি। আমি সঙ্গে সঙ্গে ট্যাক্সি করে বাড়িতে এসে মায়ের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দিলাম, দিয়ে তখন উনি দেখলেন, দেখে উনি বললেন যে উনি তখনও দেখছেন, তো সিংজি মানে মিস্টার সিং আমাকে টাকাটা মায়ের যে পেনশনের অ্যামাউন্টটা আমাকে হাতে দিয়ে দিলেন। দেওয়ার পর উনি আমার, তখন আমি ওই ম্যাডামের সামনে গিয়ে বললাম আমার ওইগুলো দিন ফেরত, আধার কার্ড প্যান কার্ড সব ফেরত দিন। তখন দিয়ে উনি বললেন ম্যাডাম পরের মাস থেকে আপনি পেনশন তুলতে এলে একটু বিপদে পড়বেন। আমি কেন? বলে দেখুন ওনার প্যান কার্ডে ওনার বাবার নাম এর ভুল বানান। ওনার বাবার নাম কি? আমি কি ডক্টর ক্ষেত্রমোহন বাসু। বলে দেখুন ক্ষেত্রমোহন বানান ভুল। তখন আমি বললাম ম্যাডাম আমার মা না বিছনায় শয্যা শায়ী, কে জানে পরের মাসে হয়তো আমি সত্যি পেনশন তুলতে আসতে পারবো না, কারণ এক তো 80 কাছাকাছি বয়সও হয়েছে, বার্ধক্যজনিত অসুখ, তারপরে উনি খুব অসুস্থ, হার্টের প্রবলেম হয়েছে, আমি সব বলছি। তা আপনি আমাকে এত বড় কথা বললেন সামনের মাসে করতে পারবো না। তখন উনি বলে না এইটা ঠিক করে আনবেন, আপনার তো এখনো 1 মাস টাইম আছেন। আর দ্বিতীয় কথা কে বলতে পারে আপনার মা 100 বছর আয়ু পাবেন না, বলা তো যায় না। ওই মানে কি না আমার মা শয্যাশায়ী হয়ে পড়েছে, তোকে ধরে ধরে ওঠাতে হয়, ধরে ধরে সব করাতে হয়। আর আমি যে এতগুলো টাইম নষ্ট করলাম আপনার জন্য, আমি তখন খুব রেগে গেছি। এক তো তেতেপুরে, মানে যতই শীতকাল হোক না কেন তেতেপুরে গেছি, 2 বা 3 বার জার্নি করছি। আমি বললাম ম্যাডাম আমার বাড়িতে অনেক কাজ আছে, আমার সংসার আছে, তারপরে মায়ের যে কথাটা উঠলো ওই জন্য, মা প্রায় শয্যাশায়ী, মাকে সব ধরে ধরে করে দিতে হয় আমাকে, কাজে এতটা সময় আমার নষ্ট হয়ে গেল। আমার না সময়ের এখন খুব মূল্য আছে। আর আপনি বলছেন সামনের মাসে বানান মানে স্পেলিংটা ঠিক করে আনতে, বাবার বানানোর সঙ্গে কি এসে যায়? আধার কার্ড তো সব ঠিক আছে, এখন তো আধারেই সব চলে। উনি জেদ ধরে বসলেন না ওটা করতেই হয়। আর আমি বলবো খুব অসভ্য মহিলা, এরম করে কেউ কথা বলে? দেখুন আপনার মায়ের হয়তো শুয়ে শুয়েই 100 বছর আয়ু পাবেন। কি মানে কানে আমার কথাটা না লেগেছিল, এবং এখনও ওনার গলার ভয়েস আমার লেগে আছে, জানো তোমরা, মানে আমার চোখ ফেটে জল এসে গেছিলো। তো এলাম, আমি আমার বরকে তাড়াতাড়ি বললাম, তবে একে মানে ওই যেখানে হয় আমি জানি না, আমার হাজব্যান্ডই গিয়ে ওই টাকা দিয়ে ওই বানান ঠিক করে আনলো এবং পরের মাসে, এবং আমি হাসি মুখে গেলাম, গিয়ে বললাম ম্যাডাম এই দেখুন স্পেলিংটা ঠিক করে নিয়ে এসেছি, এবার পেনশন পাবো তো, আমি এরমভাবে বলেছি। উনি আর কিছু বলেননি, মানে ওটা তো উনি অজুহাত করেছিলেন। তারপরে পেনশন নিয়ে আমি হাসি মুখে বাড়ি ফিরলাম। মার যে টাকার অভাব বা টাকা ওই পেনশনের টাকা না তুললে যে হবে না চলবে না তা না, কিন্তু মা একটা ওইটাই ছিল আমি কেন আমার ন্যায্য অধিকার পাবো না। তো মা তো এপ্রিল মাসে চলে গেল, সত্যি ওনার মানে কথা কিন্তু মেলেনি, বদমাইশদের কথা মেলেনি, যে শুয়ে পড়েও আপনার মা হয়তো 100 বছর আয়ু পেতে পারে, মানে এই কথাটা কিন্তু মেলেনি, কারণ উনি একজন বদমাইশ নোংরা মনের মানুষ। আমার মা কিন্তু শান্তিতে ঘুমের মধ্যে চলে গেছিল। তো একবার এইসব কথাগুলো বলার আগে ভাববেন। আপনাদের প্রচণ্ড খাটনি, আপনারা প্রচণ্ড
লেখাপড়া শিখে এই জায়গায় এসছেন, কিন্তু যাদের সঙ্গে আপনারা এই বাক্যগুলো বলছেন না, তাদের মনের এখানটা গিয়ে লাগে, ভীষণ কষ্ট হয়। জানেন তো, নিজের মা তো, নিজের মা বাবা যেই হোক না কেন, একটু ভেবে চিনতে কথা বলবেন। ব্যাংকের ওই জায়গায় বসে আছেন বলে একেবারে টাকা দিচ্ছেন মানে কি আপনাদের টাকা? সেই টাকা তো আমাদের অধিকার। তারা সারা 33, 34, 35 বছর চাকরি করেছে বলে তারা ন্যায্য টাকাটা পাচ্ছে, সেটাও ভিক্ষা করে আপনাদের কাছ থেকে পেতে হবে? এই কোন দেশি অসভ্যতা? আমি অসভ্যতাই বলবো। তো ঠাকুরের মার বড় মা ওই রকম ধরনের অভিযোগ ওই ভদ্রমহিলার বিরুদ্ধে নিশ্চয়ই এসেছিল, আমি তো একা না। এবার সব জায়গা দেখবে ম্যানেজাররা মোটামুটি 2 বছর 3 বছর এরকম থাকে, তারপর ওদের প্রমোশন হয় এবং ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যায় হয়তো। এনার বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়েছিল যে 6 মাসের মধ্যে দেখলাম উনি ট্রান্সফার হয়ে গেছে। তারপরে তো আমার আরও পেনশন আনা বন্ধ হয়ে গেল, মা তো চলেই গেল আমাদের ছেলে। ইদানিং ব্যাংকে গেলে স্টাফ নেই, দাঁড়াতে হবে, তারপর ওদের টিফিন আওয়াজ চলে আসবে, তারপরে ওরা কাজ করবে না, এখনও আমাদের পদে পদে হ্যারাস্ট হতে হয়। তো ব্যাংক কর্মীদের একটু কর্মীদের একটু বাড়ালেই তো হয়। ওই 4-5 জন তো সত্যি ব্যাংকটা চালাতে পারে না। এইটাই ছিল আমার আজকের বক্তব্য। তোমাদের কেমন লাগলো এবং তোমরাও এইরকম অসহযোগিতা এবং নির্মম ব্যবহারের সম্মুখীন হও কি না প্লিজ আমাকে কমেন্টের সাহায্যে জানিও। তাহলে ভাবো আমার মতন তোমরাও ভুক্তভোগী আর কি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন? বাই, থ্যাংক ইউ সো মাচ।